সচিবালয়ের আগুনের ঘটনাটা একদম কেবলই ঘটেছে, আপনারা জানেন। গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা যেটা থাকেন, মূলত এটার এটার সাথে এটা জনতার হাতে ধরা খেলে পুলিশের এক এসআই। যেই ভিডিওটা আছে, আপনাদেরকে যে ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করব, এই ভিডিও থেকে প্রমাণ হয়ে যায় যে এই আগুন গোয়েন্দা সংস্থার লোকরা নাকি একটি রাজনৈতিক দল গঠনের জন্য বিভিন্ন সচিবালয়ে যে আগুন লাগিয়েছে, যে মহাপরিকল্পনা নিয়ে তারা এই কাজ করেছিল, সেখানে কিন্তু ভারতীয় রয়ের এজেন্ট ধরা পড়েছে এবং চাঞ্চল্যকর কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। সরাসরি পুরো ভিডিওটা দেখার পরে আপনারা স্পষ্ট ভাবে বিষয়গুলো বুঝতে পারবেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। অবশ্যই পুরো ভিডিও না টেনে দেখবেন এবং আমাদের এই চ্যানেলের যারা আপনারা নতুন দর্শক আছেন, প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন দর্শক, বিস্তারিত ভিডিওগুলো স্ক্রিন থেকে দেখাচ্ছি আমরা আপনাদেরকে। প্রায় 5টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে। মুখ্য সচিবেরও প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে। বুধবার গভীর রাতে সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা ছড়িয়ে পড়ে এক মাথা থেকে আরেক মাথায়। রাত প্রায় 2টার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের 19টি ইউনিট প্রায় 10 ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে সচিবালয়ের বহুতল ভবনের অন্তত 4টি তলায় থাকা 5টির বেশি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি, চেয়ার টেবিল, এসি, কম্পিউটার ও অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে। তবে কতটা পুড়েছে তা তদন্ত কমিটি কাজ গুছিয়ে আনার পরই সুস্পষ্ট হবে। এখন প্রশ্ন উঠেছে, কিভাবে ঘটলো এই অগ্নিকাণ্ডের ঘটনা? এটা কি পরিকল্পিত কোনো ঘটনা? আগুন লাগা 7 নম্বর ভবনের 9ম তলার পুরোটা জুড়ে রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দপ্তর। আগুনে এই দপ্তরের পূর্ব পশ্চিমমুখী করিডোর পুরোপুরিভাবে ভস্মীভূত হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীদের একটি ভিডিওতে দেখা যায় করিডোরের উত্তর ও দক্ষিণ পাশের রুমগুলোর কোনটি পুরোপুরি, আবার কোনটি আংশিক ভস্মীভূত হয়েছে। তবে করিডোরের সিলিং ও দুই পাশের সাজসজ্জা ধ্বংস হওয়ায় তা হাঁটা চলার অনুপযোগী হয়ে গেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একজন কর্মকর্তা বলেন, আগুন লাগার পর তাদের কেউ মন্ত্রণালয়ে ঢোকার অনুমতি পাননি। সেখানে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে যাওয়ারও অবস্থা ছিল না। এদিকে আগুন নিভে যাওয়ার পর বৃহস্পতিবার আর কাউকে এই ভবনে ঢুকতে দেওয়া হয়নি। তদন্ত কমিটির সদস্যদের পাশাপাশি উপদেষ্টাদের কয়েকজন অল্প কিছুটা ঘুরে দেখেছেন। ভবনের 8ম তলার পূর্ব অংশে রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কয়েকটি দপ্তর। আরও রয়েছে অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দপ্তর। এই তলার পশ্চিম অংশ জুড়ে রয়েছে ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলামের দপ্তর। তার দপ্তর ও আশেপাশের রুমগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন একজন কর্মকর্তা। অন্যদের মতো তিনিও বৃহস্পতিবার তার বিভাগে যেতে পারেননি। তবে সেখানকার ভিডিও থেকে দেখা অভিজ্ঞতার আলোকে এই কর্মকর্তা বলেন, উপদেষ্টার দপ্তর পুরোপুরিভাবে ভস্মীভূত হয়ে যাওয়ার কথা শুনেছেন। পাশের রুমগুলো পুড়ে গেছে। পুরো 7ম তলা জুড়ে রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, যেটির উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আগুনে এই মন্ত্রণালয় ও দপ্তরের অধিকাংশ জিনিসপত্র পুড়ে গেছে বলে উপদেষ্টা নিজেই বলেছেন। 6ষ্ঠ তলায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দপ্তর রয়েছে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বেও রয়েছেন আসিফ মাহমুদ। অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন উপদেষ্টারা। কয়টা মন্ত্রণালয়ের নথি পুড়েছে এবং পুড়ে যাওয়া নথিপত্র পুনরুদ্ধার করা সম্ভব হবে কিনা জানতে চাইলে স্থানীয় সরকার ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, প্রায় 5টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। যুব ক্রীড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সড়ক ও জনপথ বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নথি কার্যক্রম অনলাইনে থাকার কারণে আমরা উদ্ধার করতে পারবো। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম পুরোটাই অ্যানালগ পদ্ধতিতে ফাইল করার তথ্য দিয়ে তিনি বলেন, তাই যে শাখাগুলোর নথিগুলো পুড়ে গেছে সেগুলো কতটা রিকভার করা যাবে তা নিরূপণ করার জন্য মন্ত্রণালয়ের পর্যায়ে একটি কমিটি করা হয়েছে। সেই কমিটি কাজ করে প্রতিবেদন দিলে আমরা বুঝতে পারবো কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কোনটা ফিরে পাওয়া সম্ভব আর কোনটা সম্ভব নয়।
সাংবাদিকদের সাথে কথা বলার সময় উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, স্থানীয় সরকার বিভাগে আমি দায়িত্ব নেওয়ার পর আমরা কিছু অর্থনৈতিক অসঙ্গতি লক্ষ্য করেছি। পিরোজপুর জেলায় বিভিন্ন প্রকল্পের যে বরাদ্দ দেওয়া হতো সেখানকার পিডি সহ সেখানকার সংশ্লিষ্টদের মধ্যে আমরা অর্থ লোপাটের একটি প্রাথমিক প্রমাণ পেয়েছি। এর সাথে সাবেক হ্যাঁ দর্শক, আপনারা কিন্তু সরাসরি ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন। আমরা আপনাদেরকে আরো একটা ভিডিও সংক্ষেপে দেখানোর চেষ্টা করব। সর্বশেষ ভিডিওটা দেখলে আপনারা আরো এই ঘটনা সম্পর্কে কিছু বুঝতে পারবেন। তো চলুন সর্বশেষ ভিডিওটাও আমরা আপনাদের দেখাচ্ছি। বাংলাদেশের সচিবালয়ের 7 নম্বর বিল্ডিং এ আগুন লেগেছে। একেবারে সুরক্ষিত কেপিআই যেটি সচিবালয়, এটি পরিকল্পিত নাশকতা বলে আপনি মনে করেন কিনা এরকম একটি সুরক্ষিত জায়গায়? দ্বিতীয় বিষয় হলো, যদি পরিকল্পিত নাশকতা হয়ে থাকে, সরকারের ভিতরে যারা আছে এটা সে নাশকতা সামাল দেওয়ার দায়িত্ব তো তারাই। বাংলাদেশ তো জজ মিয়া নাটক হয়, তাই না? এখন যদি তদন্ত কমিটির আগেই যারা সরকারে আছে তারা যদি বলে যে কারা করেছে, তাহলে তদন্ত যে কতটা স্বচ্ছ হবে বা নিরপেক্ষ হবে সে ব্যাপারগুলো কোশ্চেন থেকে যায়। যদি এটা নাশকতা পরিকল্পিত হয় তাহলে সেই পরিকল্পনাকে বন্ধ করার মতো, থামিয়ে দেওয়ার মতো ক্ষমতা যদি সরকার না থাকে, সচিবালয়, তাহলে সারা দেশের জনগণের আইন শৃঙ্খলার অবস্থা কি হবে? বাংলাদেশের সচিবালয়ের 7 নম্বর বিল্ডিং এ আগুন লেগেছে। একেবারে সুরক্ষিত কেপিআই যেটি সচিবালয়। আমি নিজে 7 বছরের বেশি সেখানে রিপোর্টিং করেছি। আমি নিজেও ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি যে সেখানে প্রবেশটা কতটা সুরক্ষিত, এবং সেখানে চাইলেই কেউ প্রবেশ করতে পারবেন না, চাইলেই কোনো অঘটন ঘটাতে পারবেন না। সেই সচিবালয়ে আগুন। মোহাম্মদ মালিক, আপনার কাছে জানতে চাই, আগুন লাগাটা এক ধরনের দুর্ঘটনা, কিন্তু এরপরে যে বিবৃতিগুলো আসছে বলা হচ্ছে যে এর পিছনে নাশকতা, এর পিছনে কোন একটা গ্রুপ জড়িত, পরিকল্পিত ষড়যন্ত্র। এটি জাতীয় নাগরিক কমিটি বলছে, সব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে যারা সরকারের অংশ হিসেবে আছেন তারা বলছেন, যারা সরকারের বাইরে আছেন তারাও বলছেন। দুটো প্রশ্ন আপনার কাছে। এক হলো, এটি পরিকল্পিত নাশকতা বলে আপনি মনে করেন কিনা এরকম একটি সুরক্ষিত জায়গায়? দ্বিতীয় বিষয় হলো, যদি পরিকল্পিত নাশকতা হয়ে থাকে, সরকারের ভিতরে যারা আছে এটা সে নাশকতা সামাল দেওয়ার দায়িত্ব তো তারাই যদি আবার বলে যে নাশকতা, তাহলে তারা আসলে কার উপর দায়টা চাপাতে যাচ্ছে? জি, ধন্যবাদ। দেখুন, আপনি তো সচিবালয়ে রিপোর্টিং করেছেন, সচিবালয় থেকে আপনি জানেন সচিবালয়ের নিরাপত্তার ব্যবস্থাটা। সচিবালয়তে নিজস্ব সিকিউরিটি আছে প্রায় 100 এরপরে পুলিশ এবং রিসেন্টলি আর্মিও কিন্তু সেখানে মোতায়েন করা হয়েছে। তো এরকম একটি জায়গায় আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। 90 দশকে সম্ভবত এটা 98 বা এরকম সময় হবে, আমি একবার একজন সচিবের সাথে দেখা করার জন্য সচিবালয়ে গেলাম। তো আমাকে বলা হলো যে 2 নম্বর গেটে পাস রাখা আছে। আমি সেই পাস কালেক্ট করে আমি গেটে যাওয়ার পর সেই পাসটা মানে হাতে না পাওয়া পর্যন্ত যে সিস্টেমটা দেখলাম, যে আমাকে সেখানে প্রায় 1 ঘন্টা বসতে হলো। প্রিয় দর্শক, ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ইউটিউব লিংকে ক্লিক করুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়। লাইক, কমেন্ট ও শেয়ার করুন। দর্শক, সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন। সব মিলিয়ে আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।